আস্তে করে দরজার পাল্লাটা ভিজিয়ে দিন তো, আর কানে হেডফোন লাগিয়ে বসুন। আজকের গল্পটা বড্ড ব্যক্তিগত, বড্ড গোপন। এমন কিছু কথা আজ আপনাদের বলবো যা হয়তো আপনারও চেনা মনে হবে, কিন্তু বলতে পারিনি কোনোদিন, সাহস পাইনি। এই সমাজে কিছু সম্পর্ক এমন সুতোয় বাঁধা থাকে যা ছিঁড়লে সব শেষ হয়ে যায়, অথচ বাঁধনটা ঠিকমতো নাড়াচাড়া করলে তার ভেতরেও এক অদ্ভুত টান জন্ম নেয়, যা সমাজ, সংসার সব কিছুর ঊর্ধ্বে উঠে যায়। মন যে কি জিনিস, কখন কোন দিকে বাঁক নেয় তা কেউ জানে না। আমার মনও এক অন্ধকার পথে হেঁটেছিল, যে পথে আলো জ্বালানোর উপায় ছিল না, অথচ সেই আধারেই এক অদ্ভুত উষ্ণতা খুঁজে পেয়েছিলাম। আমার বাড়ি বর্ধমানে, এক মফস্বল শহরে। আমার নাম অনুশ্রী। এই তো 2 বছর হলো বিয়ে হয়েছে। আমি বরাবরই একটু চুপচাপ স্বভাবের, খুব যে খোলামেলা মিশতে পারি তা নয়। বাবার বাড়িতেও যেমন ছিলাম, বিয়ের পরেও সেই একই। আমার স্বামী অভিজিৎ, সে খুবই ভালো মানুষ, ব্যাংকে চাকরি করে, প্রায়ই তার ট্রান্সফার হয়। যখন আমাদের বিয়ে হয় তখন সে কলকাতায় পোস্টেড ছিল। আমি শ্বশুর বাড়িতে এসেছিলাম, যেখানে আমার শাশুড়ি, শ্বশুর মশাই আর আমার দেবর অভ্র থাকত। অভিজিৎকে ভালোবাসতাম আমি, তার সঙ্গে ঘর বাঁধার স্বপ্নও ছিল। কিন্তু ভাগ্যের খেলা বুঝলাম না। ঈশ্বর কেন আমাদের জীবনে এমন সব টানাপড়ন লেখেন, তার মানে উদ্ধার করতে পারলাম না। আজও মনে আছে, আমার বিয়ের পর যখন প্রথম শ্বশুরবাড়ি এসেছিলাম, সেই নতুন বউ সেজে লাল বেনারসি আর সোনার গয়নায় প্রায় ডুবেছিলাম। সেদিন শাশুড়ি মা আদর করে বসিয়েছিলেন, শ্বশুরমশাই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। আর অভ্র, সে তখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়ত, আমার চেয়ে বছর 5 ছোট। রোগা পাতলা একটা ছেলে, চোখে একরাশ কৌতূহল, কেমন যেন এক অন্যরকম দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়েছিল। সেই দৃষ্টিতে কি ছিল সেদিন বুঝিনি। আজ মনে হয় সেদিনই হয়তো এক ঝড়ের পূর্বাভাস ছিল। আমি সেদিন হালকা নীল রঙের একটা শিফন শাড়ি পরেছিলাম, গায়ে কোনো গয়না ছিল না, শুধু হাতে 2টো পাতলা চুড়ি। ঘরের ভেতরে হালকা আলো ছায়ার খেলায় আমার শরীরের রেখাগুলো কেমন যেন আলতোভাবে ফুটে উঠছিল। আমি জানতাম না আমার এই সাধারণ রূপটা সেদিন কারো চোখকে কতটা চঞ্চল করে তুলেছিল। শাশুড়িমা রান্নাঘরে কি কাজে ব্যস্ত ছিলেন, শ্বশুরমশাই বারান্দায় খবরের কাগজ পড়ছিলেন, আর আমি সোফায় বসে অলস বিকেলে একটা ম্যাগাজিন উল্টে দেখছিলাম। আমার আঁচলটা একটু সরে গিয়েছিল কাঁধ থেকে। অভ্র ঘরে ঢুকল, যেন কিছু একটা খুঁজতে। আমাকে দেখে একটু থমকে গেল। ওর চোখে সেই একই কৌতূহল, সেই একই অদ্ভুত ঘোর। আমার মনে হলো সে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। আমি অস্বস্তি বোধ করলাম, আঁচলটা ঠিক করে নিলাম। সে কিছু বলল না, ঘরের এক কোণায় দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎই এক গ্লাস জল চাইল। আমি জল দিতে গেলে আমার হাতটা ছুঁয়ে ফেলল। একটা অদ্ভুত ঠান্ডা শিহরণ বয়ে গেল আমার শিরদাঁড়া বেয়ে। আমি চমকে হাত সরিয়ে নিলাম। সে মিটিমিটি হাসল। সেই হাসিটা সেদিনও যেমন অদ্ভুত লেগেছিল, আজও মনে পড়লে কেমন যেন গা শিউরে ওঠে। এই যে বললাম, এই গল্পটা বড্ড ব্যক্তিগত, বড্ড গোপন। এসব কথা কার কাছেই বা বলা যায়। তবে হ্যাঁ, গল্পটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কিন্তু। আরও এমন অনেক গল্প নিয়ে আসবো আপনাদের জন্য। বিয়ের পর প্রায় 2 মাস আমি শ্বশুর বাড়িতেই ছিলাম। অভিজিৎ সপ্তাহে শেষে একবার করে আসত, আবার ফিরে যেত কর্মস্থলে। নতুন বউ হিসেবে বাড়িতে একরকম একা লাগত আমার। সবাই নিজেদের কাজে ব্যস্ত, আর আমি শুধু অপেক্ষাই করতাম অভিজিতের। এই অপেক্ষার দিনগুলোতেই অভ্র যেন আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। সে আমার সঙ্গে গল্প করত, আমার পছন্দের খাবার কি জানতে চাইত, আমার মন খারাপ দেখলে কৌতুক বলে হাসানোর চেষ্টা করত। তার এই ছোট ছোট চেষ্টাগুলো আমার ভালো লাগত। আমি যখন একলা ছাদে দাঁড়িয়ে আকাশ দেখতাম,
সে এসে পাশে দাঁড়াতো, কোনোদিন হাতে এক কাপ চা ধরিয়ে দিত, কোনোদিন গল্পের বই। প্রথম প্রথম আমি তার এই নৈকট্য স্বাভাবিক ভেবেছিলাম দেবর ভাবির সম্পর্ক বুঝি এমনই হয়। কিন্তু ধীরে ধীরে বুঝলাম ব্যাপারটা আরও গভীর হচ্ছে। একদিন দুপুরে সবাই যখন ঘুমে মগ্ন, আমি বারান্দায় বসে সূচিকর্ম করছিলাম। অভিজিৎ সপ্তাহান্তিক ছুটিতে বাড়ি এসেছিল, কিন্তু সেও ক্লান্তিতে ঘুমিয়েছিল। হঠাৎ অভ্র এসে আমার পাশে বসল, ওর হাতে একটা গল্পের বই। ভাবি, এই বইটা পড়েছেন? অসাধারণ, বলে সে আমার দিকে বাড়িয়ে দিল। আমি হাসি মুখে বইটা নিলাম। আমাদের হাতে হাত লেগে গেল। এবার আর ঠান্ডা শিহরণ নয়, এক অদ্ভুত গরম স্রোত বয়ে গেল আমার শিরায় শিরায়। আমি চোখ তুলে তাকাতেই দেখি অভ্র আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। তার চোখ দুটোতে এক গভীর আকাঙ্ক্ষা, যা আমি আগে কখনো দেখিনি। আমি অস্বস্তি বোধ করলাম, চোখ নামিয়ে নিলাম। কিন্তু তার দৃষ্টির উষ্ণতা আমি যেন আমার সারা শরীরে অনুভব করতে পারছিলাম। সে নিচু গলায় বলল, ভাবি, আপনার মন খারাপ? আমি বললাম, না, মন খারাপ নয়। সে হাসল। তবু মনে হয় আপনি একা। তার কথা শুনে আমার সত্যিই চোখে জল এসে গেল। সত্যিই তো, আমি বড্ড একা অনুভব করছিলাম। অভিজিৎ আমার স্বামী, কিন্তু সে যেন অনেক দূরে। কাছে থেকেও যেন দূরত্বের এক অদৃশ্য দেয়াল ছিল আমাদের মাঝে। অভ্র সেই দেয়াল ভাঙতে চাইছিল, আমি বুঝলাম। কিন্তু তার এই প্রচেষ্টা যে কতটা বিপজ্জনক ছিল তা তখনও সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারিনি। দিনের পর দিন আমাদের মধ্যে এই সম্পর্কটা আরও নিবিড় হতে লাগল। অভিজিৎ যখন থাকত না, তখন অভ্র যেন আমার সব শূন্যতা পূরণ করতে চাইত। সে আমার কাছে আসত, আমার চুল ঠিক করে দিত, আমার শাড়ির আঁচলটা ঠিক করে কাঁধে তুলে দিত। এই ছোট ছোট স্পর্শগুলো যেন এক অসীম ভালো লাগা তৈরি করত। আমার বুক ধরফর করত, কিন্তু আমি সরাতে পারতাম না নিজেকে। আমার শরীরের প্রতিটি কোষে যেন তার স্পর্শের জন্য এক নীরব আকাঙ্ক্ষা জন্ম নিচ্ছিল। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, সে আমার ঘরে এসে টুকটাক গল্প করত। আমি আপত্তি করিনি। তার উপস্থিতি যেন আমাকে এক অন্য রকম স্বস্তি দিত। এই নির্জনতা, এই গোপন মুহূর্তগুলো আমাদের সম্পর্কটাকে। আমি বললাম, না, মন খারাপ নয়। সে হাসল। তবু মনে হয় আপনি একা। তার কথা শুনে আমার সত্যিই চোখে জল এসে গেল। সত্যিই তো, আমি বড্ড একা অনুভব করছিলাম। অভিজিৎ আমার স্বামী, কিন্তু সে যেন অনেক দূরে। কাছে থেকেও যেন দূরত্বের এক অদৃশ্য দেয়াল ছিল আমাদের মাঝে। অভ্র সেই দেয়াল ভাঙতে চাইছিল, আমি বুঝলাম। কিন্তু তার এই প্রচেষ্টা যে কতটা বিপজ্জনক ছিল তা তখনও সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারিনি। দিনের পর দিন আমাদের মধ্যে এই সম্পর্কটা আরও নিবিড় হতে লাগল। অভিজিৎ যখন থাকত না, তখন অভ্র যেন আমার সব শূন্যতা পূরণ করতে চাইত। সে আমার কাছে আসত, আমার চুল ঠিক করে দিত, আমার শাড়ির আঁচলটা ঠিক করে কাঁধে তুলে দিত। এই ছোট ছোট স্পর্শগুলো যেন এক অসীম ভালো লাগা তৈরি করত। আমার বুক ধরফর করত, কিন্তু আমি সরাতে পারতাম না নিজেকে। আমার শরীরের প্রতিটি কোষে যেন তার স্পর্শের জন্য এক নীরব আকাঙ্ক্ষা জন্ম নিচ্ছিল। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, সে আমার ঘরে এসে টুকটাক গল্প করত। আমি আপত্তি করিনি। তার উপস্থিতি যেন আমাকে এক অন্য রকম স্বস্তি দিত। এই নির্জনতা, এই গোপন মুহূর্তগুলো আমাদের সম্পর্কটাকে আরও গভীরে নিয়ে যাচ্ছিল। একদিন সে আমার বিছানায় বসেই গল্প করছিল। বাইরে তখন তুমুল বৃষ্টি, বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন। আমি ভয়ে তার আরও কাছে সরে গেলাম। সে আমার হাত ধরে ফেলল। তার হাতের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আমার মনে হলো আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। সে আমার দিকে ঝুঁকে এলো। তার নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। আমি চোখ বন্ধ করে নিলাম। মনে হলো এই মুহূর্তে যদি সে আমাকে স্পর্শ করে, আমি আপত্তি করব না। আমার মন, আমার শরীর সব যেন তার এই নৈকট্য চাইছিল। সে আমার কাঁধে হাত রাখল, তারপর আলতো করে টেনে নিজের আরও কাছে নিয়ে এলো। আমার কপাল ছুঁয়ে গেল তার ঠোঁট। সেদিনের সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে রহস্যময়, সবচেয়ে আবেগপ্রবণ মুহূর্ত ছিল। আমি জানতাম এটা ভুল, এটা অনৈতিক, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছিলাম না। তার স্পর্শে যেন আমি এক নতুন অনুভূতির জগতে প্রবেশ করছিলাম। এরপর থেকে আমাদের মধ্যে এক অলিখিত বোঝাপড়া তৈরি হলো। আমরা দুজন যেন এক গভীর স্রোতের টানে ভেসে চলছিলাম। তার চোখের ইশারা, আমার নীরব সম্মতি, এই নীরবতা যেন সব কথা বলে দিত। যখনই আমি একা থাকতাম,
সে এসে পাশে দাঁড়াতো, কখনো আমার রান্নাঘরে, কখনো বারান্দায়, কখনো বা ছাদে। তার উপস্থিতি আমার মনকে অস্থির করে তুলত, আবার এক অদ্ভুত শান্তিও দিত। আমার শরীর যেন তার সান্নিধ্য চাইত, তার স্পর্শ চাইত। আমি জানতাম এটা ঘোর পাপ, ঘোর অন্যায়, কিন্তু এই পাপের পথ থেকে ফিরে আসার কোনো উপায় আমি পাচ্ছিলাম না। আমার মনটা দুর্বল হয়ে পড়েছিল। অভিজিতের অনুপস্থিতি আর তার মানসিক দূরত্ব আমাকে অভ্রর দিকে ঠেলে দিচ্ছিল। একদিন বাড়ির সবাই একটা বিয়ের অনুষ্ঠানে বাইরে গিয়েছিল। আমি শারীরিক অসুস্থতার কারণে যেতে পারিনি। বাড়িতে শুধু আমি আর অভ্র। সে আমার জন্য গরম স্যুপ বানিয়ে এনেছিল। আমি বিছানায় আধশোয়া হয়েছিলাম। সে স্যুপের বাটিটা আমার মুখে ধরল। আমি খেলাম। তার হাত আমার গালে ছুঁয়ে গেল। আমি চোখ তুলে তাকাতেই সে আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। তার চোখে তখন কোনো কৌতূহল ছিল না, ছিল শুধু তীব্র ভালোবাসা আর এক গভীর আকাঙ্ক্ষা। সে আমার কপালে হাত রাখল, আমার চুল সরিয়ে দিল। ভাবি, তোমার খুব কষ্ট হচ্ছে? তার গলার স্বর শুনে আমার চোখে জল এসে গেল। আমি শুধু মাথা নাড়লাম। সে আমার হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিল। আমার হাত কাঁপছিল। সে আমার হাতটা চেপে ধরল। তার স্পর্শে যেন আমার সব কষ্ট, সব বেদনা উধাও হয়ে যাচ্ছিল। সে আমার পাশে এসে বসল, তারপর আমার মাথাটা আলতো করে টেনে নিজের কাঁধে রাখল। আমি তার উষ্ণ শরীরের স্পর্শ পেলাম। আমার মনে হলো এই মুহূর্তে আমি সবচেয়ে সুরক্ষিত। আমার মাথা তার কাঁধে রেখে আমি কেঁদে ফেললাম। সে আমাকে সান্ত্বনা দিতে থাকলো, আমার পিঠে আলতো করে হাত বুলাতে থাকলো। এই মুহূর্তে মনে হলো অভিজিৎ নয়, অভ্রই আমার সব। এই অনুভূতিটা যেমন ভয়ঙ্কর ছিল, তেমনি এক তীব্র ভালোবাসায় ভরা ছিল। এই গোপন সম্পর্কের জটিলতা আমার মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিকে অপরাধবোধ, অন্যদিকে এক তীব্র ভালো লাগা। অভিজিৎ যখন বাড়ি আসত আমি স্বাভাবিক থাকার চেষ্টা করতাম, কিন্তু মনের ভেতরে এক অপরাধের ভার বহন করতাম। অভ্র অভিজিতের সামনে স্বাভাবিক থাকত, যেন কিছুই হয়নি, কিন্তু তার চোখের সেই গভীর দৃষ্টি, তার নীরব ইশারা, সব যেন আমাকে মনে করিয়ে দিত আমাদের গোপন সম্পর্কের কথা। আমি ক্রমশ দুর্বল হয়ে পড়ছিলাম। আমার মানসিক শান্তি নষ্ট হয়ে গিয়েছিল। মনে হতো যেন আমি এক অদৃশ্য জালে ফেসে গেছি, যেখান থেকে বেরোবার কোনো পথ নেই। অভ্রর আচরণে এক ধরনের অধিকার বোধ দেখা যাচ্ছিল। সে যেন আমাকে তার একান্ত ব্যক্তিগত সম্পদ মনে করত। মাঝে মাঝে এমন কথাও বলতো যা শুনে আমার গা শিউরে উঠত, যেমন তুমি শুধু আমার ভাবি নাও, তুমি আমার সব। এই কথাগুলো আমাকে আরো ভয় পাইয়ে দিত। সে যখন এই ধরনের কথা বলতো তখন তার চোখে এক জেদ দেখতাম, এক গভীর আচ্ছন্নতা। আমি বুঝতে পারতাম সে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে, আমার একাকিত্বকে ব্যবহার করছে। আমার এই অবস্থা যেন তাকে আরো সাহসী করে তুলছিল। একদিন অভিজিৎ ফোনে জানালো যে তার আবার বদলি হয়েছে, এবার আরো দূরে, হয়তো আরো ৬-৭ মাসের জন্য তাকে সেখানেই থাকতে হবে। আমার মনটা আরো খারাপ হয়ে গেল। আমি আরো একা হয়ে পড়ব। এই চিন্তায় আমি আরো ভেঙে পড়লাম। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে কাঁদছিলাম। অভ্র সেই রাতে আবার আমার ঘরে এলো। সে আমার পাশে এসে বসল। কাঁদছো কেন ভাবি? আমি তো আছি। সে আমার হাত ধরল। আমার মনে হলো তার হাতে এক অদৃশ্য শক্তি আছে যা আমাকে আটকে রাখছে। সেদিনের সেই রাতে আমাদের সম্পর্ক এক নতুন বাঁক নিল। সে আমার কাছে এক প্রতিজ্ঞা চাইল, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? তার কথায় যেন এক নীরব হুমকি ছিল। আমি তার চোখে তাকিয়ে দেখলাম এক গভীর অন্ধকার। আমি জানতাম সে আমাকে সহজে ছাড়বে না। এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা আমার জন্য আরো কঠিন হয়ে উঠছিল। তার এই মানসিক নিয়ন্ত্রণ, আমার দুর্বলতা, সব মিলিয়ে আমি এক অদ্ভুত পরিস্থিতির শিকার হয়েছিলাম। কিন্তু বিবেক আমাকে বারবার কড়া নাড়ছিল। এই যে সম্পর্ক, এই যে লুকানো ভালোবাসা, এটা কি আদৌ কোনোদিন আলোর মুখ দেখবে? সমাজের চোখে আমি কি হব? অভিজিতের কাছে আমার সম্মান কি থাকবে? আমার মনে হচ্ছিল আমি যেন এক গভীর খাদে পড়ে গেছি। এই সম্পর্কটা আমার জীবনকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। এই ভুল পথের পরিণতি হবে ভয়াবহ। আমি যদি এখন নিজেকে না সামলাই তাহলে আমার জীবনটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এই ধরনের সম্পর্কগুলো বাইরের থেকে দেখতে যতই সহজ মনে হোক না কেন, ভেতরে ভেতরে তা মানুষের আত্মাকে ক্ষতবিক্ষত করে দেয়। সাময়িক ভালো লাগা, তীব্র আবেগ হয়তো মানুষকে এক ভিন্ন জগতে নিয়ে যায়, কিন্তু সেই জগতের ভিত্তি থাকে বড্ড দুর্বল। একদিন না একদিন সেই ভিত্তি ধসে পড়ে
পড়ে আর তার নিচে চাপা পড়ে যায় বহু মানুষের জীবন। আমি বুঝেছিলাম এই নীরব সংগ্রামটা আমাকে একাই লড়তে হবে। আমি অভ্রকে এড়িয়ে চলতে শুরু করলাম। প্রথম সে বুঝতে পারছিল না। পরে যখন সে আমার পরিবর্তনটা টের পেল, তখন তার চোখে একরাশ রাগ দেখতে পেলাম। সে আমাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমি আর তার কোনো কথাই শুনিনি। আমার মনে হচ্ছিল এইবার না ফিরলে আর কোনোদিন ফেরা হবে না। নিজের জীবনকে, নিজের বিবেককে আমি আর কলঙ্কিত হতে দিতে চাইনি। ধীরে ধীরে আমি অভ্রর থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম। এটা আমার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত ছিল। তার নীরব চোখের ভাষা, তার অভিযোগের দৃষ্টি আমাকে কষ্ট দিত, কিন্তু আমি জানি এটাই সঠিক পথ। সমাজের বিরুদ্ধে গিয়ে, নিজের বিবেকের বিরুদ্ধে গিয়ে কোনো সম্পর্কই টেকসই হয় না। সাময়িক আকর্ষণ এক মোহ মাত্র, যা এক সময় কেটে যায়, কিন্তু যে দাগ ফেলে যায় তা সারা জীবনের জন্য রয়ে যায়। আজকের এই গল্পটা আপনাদের জন্য এক শিক্ষা। জীবনে অনেক ভুল পথ আসে, অনেক প্রলোভন আসে, কিন্তু আসল শক্তি লুকিয়ে থাকে নিজেকে সঠিক পথে ধরে রাখার মধ্যে। নিজের ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকতে হবে। আবেগপ্রবণ হয়ে ভুল পথে পা বাড়ালে তার ফল হয় মারাত্মক। তাই জীবনে যখন এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হবেন যেখানে মন আর বিবেক মুখোমুখি দাঁড়াবে, তখন বিবেককে জিততে দেবেন। নিজেকে বিশ্বাস করুন, আপনি পারবেন সেই প্রলোভন থেকে নিজেকে সরিয়ে আনতে। কারণ দিন শেষে আপনার নিজের শান্তি আর আপনার সততাই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ।